আরে থামো থামো, অনেক হয়েছে স্নান, এখন বাড়ি চলো, আমার তো ঠান্ডা লাগছে খুব। সে এতটুকু বলতেই সুমাইয়া আর নূর হাত দিয়েই তার ওপর জল ছিটাতে শুরু করল। তুই খুব তাড়াতাড়ি উঠে যেতে চাস, আজ তোকে যেতে দেব না। যতক্ষণ না আমাদের দুজনে স্নান করা না হয় জলে থেকে, ততক্ষণ তুইও যাবি না। এখন সুমাইয়া এতটুকুই বলতেই সাথে সাথে নূর জলের ভেতর কিছুর একটা শব্দ টের পেল। এতে তার মুখের রং ফ্যাকাশি হয়ে গেল। সে একটু পেছনে সরে গেল, একবার সুমাইয়ার দিকে তাকালো, যে পলকের উপর জল ছিটাচ্ছিল। নূরের অস্থিরতা তার চোখে পড়ছিল না। দেখতে দেখতে নূরকে কোনো অদ্ভুত শক্তি জলের ভেতর টেনে নিল। জলের মধ্যে জোরে শব্দ হল। তখন পলক আর সুমাইয়া পেছনে ঘুরে দেখল। এখন শুধু নূরের চুল ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল আরে না। এই নূর কোথায় গেল? নূর কোথায় গেল? নূর কোথায় আছিস? কোথায় আছিস তুই? অরে মজা করিস না, উপরে আয়। দেখ, আমি জানি তুই আমাদের সাথে মজা করছিস। এখন আর কষ্ট দিস না, বেরিয়ে আয়। প্রাণটা যেন গলায় আটকে গেছে। সুমাইয়ার বলেও কোনো লাভ হল না, কারণ নূর এখন জলের মধ্যে হারিয়ে গেছে। পলক আর সুমাইয়া এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তাদের সব কিছু হারিয়ে গেছে। সুমাইয়া, সাহস রাখ, এই জলেতে আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? আমাদের উপরে উঠে কারো সাহায্য নিতে হবে। না না, আমি আমার বান্ধবীর সাথে এখানে এসেছি, আর তার সাথেই উপরে যাব। সে ফিরে না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। সুমাইয়ার মাথায় যেন পাগলামি চেপে বসেছে। পলক সাহস করে তাকে জল থেকে উপরে নিয়ে এলো। আমার কথা মন দিয়ে শোন, ও পুকুরের ভেতর তলিয়ে গেছে। শেষবার আমি তার চুল দেখেছিলাম, মনে হচ্ছিল ও যেন আমাদের কিছু বলতে চাইছিল। এখন আমাদের কাছে একটাই পথ আছে, আমাদের ওনার থেকে সাহায্য নিতে হবে। পলকের তার কথা শুনে সুমাইয়া যেন গভীর চিন্তা থেকে বেরিয়ে এলো, আর যেন তার বান্ধবীর কাছে পৌঁছনোর একটা সূত্র পেল। কার সাহায্য? কার সাহায্যের কথা বলছিস তুই? সেই সাধু বাবা। সাধু বাবা? তুই ভাবলিই বা কি করে আমরা ওই সাধু বাবার সাহায্য নেব? তোর কাছে আর কোনো উপায় আছে? না, কিন্তু ওকে নিয়েই এখন বাড়ি যাব, তার আগে নয়। এখন সাধু বাবার কাছে চল, না হলে এই কথা গ্রামে ছড়িয়ে পড়বে। সুমাইয়া পলককে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে সুমাইয়ার বাবার সাথে তাদের দেখা হল। ওরে মা, কোথায় যাচ্ছিস তুই? অনেকক্ষণ ধরে তোকে খুঁজছি। মা, তোর মনে আছে কালকের কথা? কি বলে বাড়ি থেকে বেরিয়েছিলি মনে আছে, নাকি মনে করিয়ে দেব? বাবা, মনে আছে, বলেই বেরিয়েছিলাম যে কাল আমার বিয়ে, আজ বান্ধবীদের সাথে শেষ সন্ধ্যা ছিল। হ্যাঁ তো, মা এখন কাটিয়ে নে, শেষ সন্ধ্যা, চল এখন বাড়ি যাই। তুই কাকার সঙ্গে চল, বিয়ের প্রস্তুতি কর, নূরকে আমি খুঁজে নিয়ে আসছি। তোকে একা যেতে দিতে পারি না, আমিও যাব। কিন্তু কাল তো তোমার বিয়ে, বাড়ির লোকদের আর বাকিদের কি জবাব দেবে? সেটা পরে দেখা যাবে। এতক্ষণ ধরে কি ফিসফাস করছিস তোরা? চলো, বাড়ি চলো। আর মা পালক, তুমিও তোমার বাড়ি যাও, তোমার বাবা অনেক চিন্তা করবেন। বোলবন্ধ সুমাইয়াকে বাড়ি নিয়ে যায়, আর সুমাইয়া কিছুই করতে পারে না। এদিকে পলক গভীর চিন্তায় ডুবে যায় এবং সুমাইয়াকে যেতে দেখতে থাকে। তার কিছুই ভালো লাগছিল না। সে গিয়ে সেই পুকুরের ধারে বসে পড়ে যেখান থেকে নূর হারিয়ে গিয়েছিল। এখন আমি একা কি করব? আমি একা কি ঝাঁপ দেব এই পুকুরে? হয় আমার বান্ধবীকে খুঁজে নিয়ে আসব, না হলে ঝাঁপ দিয়ে মরে যাব। পলক যখনই ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই কেউ তার হাত ধরে টেনে নিল। পুকুরে ঝাঁপ দিলে একসাথে ঝাঁপ দেব। সাধু বাবা বলেছিল এটা কুণ্ড পুকুর, এখন এর ভেতরে যেতেই হবে। তুমি কেন চলে এলে? কাল তো তোমার বরযাত্রী দরজায় দাঁড়িয়ে থাকবে, তোমার বাড়ির লোক কি জবাব দেবে তাদেরকে? সেটা পরে দেখা যাবে। সকালের আগে আমরা কুণ্ডপুকুর থেকে বেরিয়ে আসব। এখন চোখ বন্ধ করো আর জীবন বাজি রেখে ঝাঁপ দাও। দুজন বান্ধবী হাত ধরে পুকুরে ঝাঁপ দেয়। নিচে যেতে যেতে তাদের শ্বাস আটকে আসে। ওই সাধু মিথ্যে বলেছিল, এটা কুণ্ডপুকুর। কোনো কুণ্ডপুকুর নেই, এখানে শুধু জল। এখন আমরা মরে যাব, উপরবালাকে স্মরণ করো। মরণের থেকে তো বিয়ে করে নিলে ভালো হতো, তোমার বিয়ে করার শেষ ইচ্ছেটা তো পূরণ হতো। জলের সঙ্গে লড়াই করতে করতে তারা একেবারে নিচে চলে যায় এবং তাদের শরীর নিচে বসে যায়। তখনই তাদের সামনে এক তীব্র আলো ঝলসে ওঠে। সেই আলোর ভিতরে একটা বড় আর সুন্দর আর বিশাল দুর্গের মতন বাড়ি ছিল। এটা কি জলের নিচে আরেকটা দুনিয়া? এটা কিভাবে সম্ভব? সত্যি কি এই দুর্গে লোক আছে? হ্যাঁ,
তার মানে আমাদের নূর বেঁচে আছে এবং এই বাড়িতেই আছে। চলো তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখি। দুজন দ্রুত সেই দুর্গের ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে একজন মানুষ যে কালো নকাব পরেছিল এবং সে সামনে এসে দাঁড়ায়। ও, তো তোমরা নূরকে খুঁজতে এসেছো তাই না, পৃথিবী থেকে? আপনি কিভাবে জানলেন? আর আপনি কে? আপনি কি জানেন আমাদের বান্ধবী কোথায়? সে কি এই দুনিয়াতেই আটকে আছে? আমার সঙ্গে আসো। দুজনেরই লোকটাকে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু তার পেছনে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাই চুপচাপ দুজনেই তার সঙ্গে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে রেহবার তাদের একটা কক্ষে নিয়ে যায় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হতেই সেই কক্ষে এত অন্ধকার হয়ে যায় যেন কোথাও থেকে একটুও আলো আসছে না। এই অন্ধকার দেখে পলক জোরে চিৎকার করতে থাকে। কে তুমি? বাইরে বার করো আমাদের এখন থেকে। তুমি কি চাও আমাদের থেকে? আমাদের বান্ধবীকে তুমি কোথায় রেখেছ? কি চাই তোমার, বলো। বাঁচাও আমাদেরকে, কেউ বাঁচাও, বাইরে বার করো আমাদের। সে চিৎকার করেই চলল, কিন্তু রেহবারের দিক থেকে কোনো উত্তর এলো না। পলকের মাথা ঘুরতে লাগল। অন্ধকার এতটাই ছিল যে পলক সুমাইয়াকে দেখতে পাচ্ছিল না। পলক, সাহস রাখো। আমাদের উদ্দেশ্য সৎ এবং আমরা এদের কাছে হারতে পারি না। এরা আমাদের ভেঙে দিতে চায়, আমাদের ভাঙা চলবে না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না। এতটা বলেই পলক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তার পড়ে যাওয়ার শব্দে সুমাইয়া অন্ধকারে তাকে খুঁজতে লাগল। পলক, কিছু হবে না, সাহস রাখো, আমি আসছি তোমার কাছে। সুমাইয়া হাতড়ে হাতড়ে পলকের কাছে পৌঁছল এবং তার মাথায় হাত বুলাতে লাগল। পলক, শোনো, লোকেরা বলে অন্ধকারের পরে আলো আসে। আমাদের শুধু সেই আলোটা খুঁজে নিতে হবে। সুমাইয়া অনেক চেষ্টা করল সেখান থেকে বেরোতে, কিন্তু বেরোতে পারল না। বাইরে এসো, তোমাকে মালকিন ডেকেছে, এসো। মালকিন? এই মালকিন কে? রেহবার কোনো উত্তর দিল না। সুমাইয়া পলককে ভর দিয়ে দুজনে টলটলেতে বাইরে চলে এলো। বাইরে আলো খুবই কম ছিল, তবুও সেই কম আলো দেখেই তাদের চোখ ঝলসে গেল। আর যখন পুরো চোখ খুলল তখন দুজনেই নিজেদের চোখে বিশ্বাস করতে পারল না। নূর একটা বড় সিংহাসনে বসেছিল। পলক, দেখো, আমাদের সখীকে পেয়ে গেছি। এখানে আমাদের অবস্থা ক্ষুধা আর অন্ধকারে খারাপ হয়ে গেছে, আর তুমি এখানে নিশ্চিন্তায় আরামে বসে আছো। আরে কেমন সখী তুমি, দেখতে পর্যন্ত এলে না। আমার বাড়ি পছন্দ হয়নি? তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। আমি তো এখানেই থাকি গত ২০ বছর ধরে। ২০ বছর? তুমি তো এত বয়সী নও। মজা করার জন্য পুরো জীবন পড়ে আছে। এখন বাড়ি চলো, সবাই চিন্তায় আছে। আর তুমি তো জানোই আজ সুমাইয়ার বিয়ে। দেরি হলে বরপক্ষ ফিরে যাবে, তারপর আর কখনো তার বিয়ে হবে না। গ্রামের লোকদের তো চেনোই, কিরকম লোক, পঞ্চায়েত বসিয়ে দেবে। পলকের কথায় নূরের কোনো হেলদোল হল না। এবার সুমাইয়ার রাগ হল। সে পলকের কাছ থেকে নূরের কাছে এসে দাঁড়াল আর নূরকে টানতে টানতে বলল, নূর, অনেক হয়েছে মজা করা, চলো আমরা গ্রামে ফিরে যাই। আমার খুব ভয় লাগছে, কি জবাব দেব সবাইকে? সুমাইয়া যখনই নূরের হাত ধরেছে, নূর জোরে ধাক্কা দিয়ে সুমাইয়াকে ফেলে দেয়। তাতে করে সুমাইয়া অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। তোমরা দুজন পাগল, সেই জন্য আমার পেছন পেছন এখানে পর্যন্ত চলে এসেছো। আরে মূর্খ, এটাই বুঝতে পারোনি এটা আমারই একটা চাল ছিল তোমাদের এখানে নিয়ে আসার জন্য। আর দেখো, তোমরা আমার জালে ফেসে ডালে। আমি তো এখনো বুঝতে পারছি না তোমরা এত বুদ্ধিমতী মেয়ে হয়ে মূর্খের মতো কাজ করেছো। কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো। কাল থেকে এই পর্যন্ত ফিরে আর অন্ধকারে আর এই শুনশান জায়গায় শ্মশানের মতো বানিয়ে দিয়েছে। এক রাত এখানে থাকার পরে বুঝতে পেরেছি এখানে কিছু একটা বড় রহস্য আছে। এখন শুরুটা তুমিই করো। আমার সত্যি জানতে চাও তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। আমি তোমাদের বান্ধবী ছিলাম না, আর তুমি এই পর্যন্ত আসতে পারো, তাই তোমাকে বান্ধবী বানিয়েছিলাম, যাতে সময় এলে তোমাকে এখানে বন্দি করতে পারি। আসলে বোকামিরও একটা সীমা থাকে। 2 বছর আমার বান্ধবী হয়ে রইলে আজ পর্যন্ত কখনো এটাও জিজ্ঞেস করনি যে আমার পরিবার কোথায় আর আমি তোমার বাড়ি কেন যাই না। আমার ধারণা অনুযায়ী গ্রামের বান্ধবীরা তো একে অপরের বাড়ি আসা যাওয়া করে, তাই না? কারণ তুমি বলেছিলে বন্ধুত্ব শুধু বাড়ির বাইরেই সীমাবদ্ধ থাকবে। এখন আমি বুঝতে পারছি তুমি এসব কেন বলতে। এখন আমি সত্যটা জানতে চাই। তুমি কি
সত্যিই আমার সত্য জানতে চাও? হ্যাঁ। এই কথা ২০ বছর আগের। মা, মা কোথায় আছেন আপনি? দেখুন না, বাইরে কেউ আপনাকে ডাকছে। আরে মা, কে? ভিতরে ডেকে নাও। ওই যে আমাদের প্রতিবেশী, ওনাদের ওখানে কাল বিয়ে, যার জন্য আপনি আমাকে লাল ওড়না আর হলুদ লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলেন, তারা এসেছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বিয়ের নিমন্ত্রণও দিতে এসেছে। না মা, উনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আচ্ছা, আমি দেখছি। সাবিত্রী উঠে বাইরে চলে গেল। দরজায় মোহনদাস দাঁড়িয়েছিলেন। বোন, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। আপনিও তো জানেন, পরশু আমার ছেলের বিয়ে ছিল, কিন্তু হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। আচ্ছা, ঠিক আছে, ভিতরে আসুন। সাবিত্রী মোহনদাসকে ভিতরে ডেকে আনল। কিন্তু হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। হে ঈশ্বর, এটা কিভাবে হলো? দেখুন বোন, অসুখ, জীবন আর মৃত্যু, এগুলো তো ওপরওয়ালার হাতে। গ্রামের লোকজন তো এটিই বলছে, বিয়ের সুখ কপালে ছিল না, তাই মেয়েটি মারা গেছে। ভুল জায়গায় বিয়ে হবার চেয়ে ভালো মরে যাওয়া। অনেক বাড়িতে আমরা আমাদের ছেলের সম্পর্ক নিয়ে গিয়েছি, কিন্তু কেউই রাজি হচ্ছে না বিয়ের জন্য। এই গ্রামে আমরা সবচেয়ে বেশি না হলেও ভালো মানুষের মধ্যেই পড়ি। হ্যাঁ, ঠিকই বলছেন। আপনাদের তো অনেক জমি আছে, তবুও কেন কেউ নিজের মেয়ে দিতে চায় না আপনার বাড়িতে? জানি না, তাই আমি আপনার বাড়িতে এসেছি। আপনি কি নূরের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবেন? কারণ আমি আপনাকে চিনি, আপনি পুরনো কথায় বিশ্বাস করেন না। আপনার উপর কোনো জোর জবরদস্তি নেই, আপনি চাইলে নাও বলতে পারেন। কিন্তু আমি চাই আমার ছেলের বিয়ে সেই মুহূর্তেই হোক যা ঠিক করা হয়েছিল, আর আমার ছেলেও হবু স্ত্রীর হঠাৎ মৃত্যুর ধাক্কায় ভেঙে পড়েছে, তারও দুঃখ ভুলতে সহজ হবে। এতে ভাবার মতো কোনো বিষয় নেই। আমি এই বিয়ের জন্য রাজি। আমার নূর এমনিতেই লাখে একটা, আর শ্যামও খুব সুন্দর, ভালো আর সৎ ছেলে। আমরা এই বিয়ের জন্য কোনো অমত নেই। আর এইভাবেই নূর আর স্যামের বিয়ে হল। দেখতে দেখতে ৪ বছর কেটে গেল। একদিন নূর নিজের ঘরে বসে স্যামের জন্য অপেক্ষা করছিল। তখনই স্যামের বন্ধু বলবন্ত সেখানে এলো। আরে বৌদি, আপনি কি আমাদের বাড়ির পথ ভুলে গেছেন নাকি? এই তো কাছেই তো আমার বাড়ি, আর আপনি কখনো বাড়িতেই যান না। আপনার মা একদিন আমার স্ত্রীকে বলছিলেন আপনার কথা। কি বলবো ভাইয়া, শ্যাম দেরিতে বাড়ি ফেরেন, ভোরে ভোরে বেরিয়ে যান, বাড়িতে কেউ থাকে না। এত বড় বাংলো, এখন আমি যদি আপনার বাড়ি যাই, তাহলে এই বাড়িতে কে থাকবে? তবে একটা কথা বলতে হয়, ভালো, আপনার ভাগ্য বদলে গেছে। এত বড় বাড়ির বউ হয়ে গেছেন। আপনার এখানে তো শাকসবজি, চাল ডাল ৬ মাসের বদলে ১২ মাস খেতে হতো। ঠিক বলছি তো? নূরের এসব কথা ভালো লাগল না, তবুও সে কিছু বলল না। আচ্ছা বৌদি, আপনার মনে কখনো এমন ভাবনা আসে না যে এই টাকা নিয়ে কোথাও পালিয়ে যাই? আরে হাসালেন? আরে উনি তো আমার স্বামী, আমি তার টাকা নিয়ে কোথায় পালাবো? তার যা আছে তা তো আমারই, আমার ছাড়া তার আর কেউ নেই। বাবাও যখন থেকে চলে গেছেন, তখন থেকে সব দায়িত্ব ওনার ওপরই এসে পড়েছে। বলবন্ত সেখান থেকে চলে গেল এবং বাড়ি এসে তার ছোট ভাই সোহমকে সব কথা বলল। কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। আমি ভেবেছিলাম নূরকে বিয়ে করব, কিন্তু নূরের মা ঠিক সময়ে ঠিক জায়গায় হাত মেরে দিলেন। তার আগেই তার বিয়ে শ্যামের সঙ্গে দিয়ে দিলেন, আর যতক্ষণ না আমরা রোজগার করার মতো হলাম, ততক্ষণে শ্যাম খেলাটা জিতে নিল। নূর, আরে নূর, নূর যেমন তার নাম, তার থেকে অনেক বেশি আলো আছে তার মুখে। আমাদের স্ত্রী তো তার সামনে এমন লাগে যেন একজন কাজের মেয়ে। আরে ভাই দেখো, যার কাছে যেমন সম্পদ তেমনই তার ভাগ্য। এখন যতটুকু আমাদের কপালে ছিল তেমনই স্ত্রী পেয়েছি। আর এমনি মা আমাকে নূরের সঙ্গে বিয়ে দিতে চাইতো। তুমি এত জ্বলছ কেন? আমার তো নূরকে নিয়ে কোনোই সমস্যা নেই। তার বিয়ে, তার স্বামী, কিছুতেই আমার কিছু যায় আসে না। তোমার কেন এত লাগছে? আরে দেখ, তোর বিয়ের কথা মা বলতো, কিন্তু বড় তো আমি ছিলাম, তাই নূরের সঙ্গে আমার বিয়ে হোক এই ভাবনাটা আমিই ভাবতাম। আমি সেই স্বপ্নগুলো বুকে নিয়ে বসেছিলাম। কি বলবো আমি? বলবন্ত অদ্ভুত মুখ করে বাইরে চলে গেল। সে তার হিংসে লুকোতে পারল না। তার মনে কিছু একটা শয়তানি বুদ্ধি কাজ করছিল। হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে এসে এক জায়গায় বসে পড়ল। এই ঘৃণার আগুন এত জ্বলছে কেন? আমার মনে হচ্ছে আমি কিছু একটা করে ফেলি। যাকে ভালোবেসেছিলাম তারই বিয়ে একেবারে বাড়ির সামনে হয়ে গেল। দূরে হলে তার সুখে আমার কিছু যেত আসত না। চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্য কারোর বাহুডোরে, অন্য কারোর সঙ্গে। তখনই তার নজর পড়ল শ্যামের ওপর। শ্যাম খুব শান্তি মনে বাড়ির দিকে যাচ্ছিল। এটাই হয় শান্তি,
যখন টাকা আর স্ত্রী দুটোই ভালো হয় তখন পুরুষের মুখে শান্তি ফুটে ওঠেই। ধুর, এই শান্তি তো আমাদের কখনোই কপালে জুটবে না। বাড়ি গেলে আমাদের স্ত্রীর চেহারা কিছুটা তো খারাপ আছেই, তার উপর আমাকে দেখে আরও খারাপ বানিয়ে নেয়। এখন এখন আমি কি করব? মানুষ নিজের দুঃখ তো সহ্য করে নেয়, কিন্তু ধুর, এই শ্যামের সুখটা আমার সহ্য হয় না। নিজের রাগটা আর সামলাতে রাখতে পারছি না। বলবন্তের রাগ আগার ধরে রাখতে পারল না। প্রচণ্ড রেগে গিয়ে সে সেই জায়গা থেকে উঠে শ্যামের মাথায় একটা ইঁট দিয়ে আঘাত করল। এতে শ্যাম একবারেই পড়ে গেল। বলবন্তের রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে বুঝতেই পারেনি সে কি করছে। দেখতে দেখতে সে শ্যামের মাথায় কয়েকবার ইঁট দিয়ে আঘাত করল, আর শ্যাম মারা গেল। ওদিকে নূর নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে অধীর আগ্রহে তার স্বামীর আসার অপেক্ষা করছিল। আজ এত সময় হয়ে গেল, এতক্ষণ তো চলে আসার কথা ছিল শ্যামের। আমার খুব অস্থির লাগছে, উনি তো পথে কোথাও থামেনও না। একবার গ্রামের বাইরে গিয়ে দেখে আসি, যতক্ষণ না আসছেন আমার শান্তি হবে না। নূরের মন এখন পুরোপুরি অস্থির হয়ে উঠেছিল। সে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের অলিগলি দিয়ে হেঁটে যেতে লাগল। ওদিকে বলবন্ত শ্যামের পাশে দাঁড়িয়ে ভাবছিল, হে উপরওয়ালা, আমি এটা কি করে ফেললাম? আরে বাবা, শ্যাম তো মরে গেছে। এখন আমি কি করব? আরে ছেড়ে দিয়ে পালাই। আরে ধুর। সে তাকে ফেলে রেখে পালাতে শুরু করল। তখনই নূর দৌড়ে এসে পৌঁছাল। বলবন্ত, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ? শ্যাম তো মারা গেছে, নূরও দেখে ফেলল। এখন তো নূর আমাকে শাস্তি দিয়ে ছাড়বে। এখন আমি কি করব? কি করব? কি করব? কি করব? হ্যাঁ, না, এটা হতে পারে না। আপনি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না। আপনাকে ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার স্বপ্নগুলো ভেঙে যেতে পারে না। উঠুন, উঠুন বলছি, উঠুন। একবার কথা বলুন আমার সাথে। এই যতক্ষণ এখানে শুয়ে আছে ততক্ষণ আমি ঠিক আছি। আরে উঠে পড়লেই আমার বিপদ হয়ে যাবে। একে কিছু একটা করতে হবে, না হলে আমি বিপদে পড়ব। এরপর বলবন্ত সেখান থেকে দৌড়ে সোহমের কাছে আসল। সোহম, সোহম, দরজা খোল। সোহম, দরজা খোল। কি এত রাতে? তাড়াতাড়ি আয়, আওয়াজ করিস না, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ভাই? আপনি এত ভয় পেয়ে গেছেন কেন? আমি শ্যামকে খুন করে ফেলেছি। কি? কেন? আপনি এটা কেন করলেন ভাই? সময় নেই, আমার কাছে সময় নেই। তাড়াতাড়ি চল, সকাল হওয়ার আগে, গ্রামের লোকজন জেগে ওঠার আগে আমার সঙ্গে চল এখান থেকে। আরে আমি কোথায় যাব? নূর আমাকে তার স্বামীকে খুন করতে দেখেছে। সে আমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। ও সবাইকে জানায় তার আগে আমাদের পুরোপুরি ব্যাপারটা সামলে নিতে হবে। আমাদের পথ থেকে তাকে সরাতে হবে। কি বলছেন ভাইয়া? একটা খুনের ওপর আরেকটা খুন? এটা কি এত সহজ? এটা কি হালুয়া নাকি? আপনি করতে পারেন, আমি কারোর খুন করতে পারবো না। মাথা খারাপ নাকি? তাহলে কি তুমি তোমার বড় ভাইকে মরতে দিতে চাস? রক্তের রং কি সাদা হয়ে গেছে? কি বলছো ভাই? ঠিক আছে ভাই, চলুন, আমি যাচ্ছি। এখন আপনি যেমন বলবেন তেমনই করব। আপনাকে বাঁচানোর জন্য তো আমি সবকিছুই করতে পারি। দুজনেই হাঁটতে হাঁটতে শ্যাম আর নূরের কাছে এলো। নূর তাদের দেখা মাত্রই উঠে দাঁড়াল। বলবন্ত, তুমি আমার স্বামীকে মেরেছ, তোকে জ্যান্ত ছাড়ল না আমি। বল, আমার স্বামীর কি দোষ ছিল? দোষ কিছু ছিল না। আমি খুব অল্পতেই রেগে যাই নূর। আজও রাগ মাথায় চড়ে গিয়েছিল, আর তাতে তোমার স্বামী মারা গেছে। সত্যি বলছি নূর, তাকে মারতে চাইনি, কিন্তু যখন আমি রাগে থাকি না, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমি রাজার কাছে যাব, আমার স্বামীর জন্য ন্যায় বিচার চাইব। নূর, তুমি রাজার কাছে যেতে পারবে না, কারণ এতটুকু বলতেই বলবন্ত নূরকে ইট দিয়ে মারতে শুরু করল। সে নিজের স্বামীর লাশ দেখে আগেই মরে গিয়েছিল। এখন বলবন্ত সোহমের সাথে মিলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পুকুরের ধারে এনে পুকুরে ফেলে দিল। ভাই দেখতো, এ মরে গেছে তো? একেবারে নিশ্চিত? আরে এ কিটের বাড়ি খেয়ে তো তার স্বামী মারা গেছে। তাহলে এটা কোন ক্ষেতের মূলা? এটা তো একটা মেয়ে। এখন একটা কাজ করি, তার স্বামীর লাশটাও এই পুকুরেই ফেলে দিই। নূরের চোখ বন্ধ হয়ে গেল। সে গড়িয়ে যাচ্ছিল। গড়াতে গড়াতে সে কুণ্ডলোকের কিল্লার দরজার কাছে গিয়ে পড়ল। সে পড়তেই এক বুড়ি মহিলা দৌড়ে এলো। সেই বুড়ি দেখল নূরের শরীরে অল্প কিছু শ্বাস বাকি আছে। তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। বাঁচার কোনো আশার বাকি ছিল না, আর সে নিজেও বাঁচতে চাইছিল না। একে মরতে দিলে হবে না, একে বাঁচাতে হবে। বুড়ি নূরকে কিল্লার ভিতরে নিয়ে গিয়ে তার ক্ষতগুলোতে পট্টি বেঁধে দিল, কিন্তু নূরের অবস্থা খুবই খারাপ ছিল। এখন আমাকে আমার শক্তি ব্যবহার করতে হবে। কোনো মানুষ যদি অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, তাহলে তার আত্মা শান্তি পায় না। আর সে এই পৃথিবীতে এসেছে নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে।
এই পুকুরে না জানি কত মানুষ পড়ে, আজ পর্যন্ত কেউ এখানে আসেনি। বুড়ি চোখ বন্ধ করে কিছু পড়তে লাগল। তার পড়তেই কিছু অক্ষর বাতাসে ঘুরতে লাগল, আর সেই অক্ষরগুলো নূরের শরীরে মিশে গেল। যে নূর চোখ খুলতে পারছিল না, তার ক্ষত মুহূর্তেই মিলিয়ে গেল, আর সে উঠে বসে পড়ল। কোথায় আমি? আপনি কে? আমি কি মরে গেছি না বেঁচে আছি? মানে তোর পাওয়া জীবনের কিছু মুহূর্ত বাকি আছে। আমি তোকে জাদুকরী শক্তির সাথে যুক্ত করে দিয়েছি। এখন তুই বেঁচে থাকবি যতদিন তুই চাইবি, ততদিন তোর জীবন চলবে। তোর জীবনের দিন আজ থেকে থেমে গেছে। না তোর গরম লাগবে, না তোর ঠান্ডা লাগবে, আর না তোর বয়স বাড়বে। যতক্ষণ আমি চাই। মানে তোর বয়স আজ এখানেই থেমে গেল। তুই ২০ বছর বয়সী, সবসময় ২০ বছরই থাকবি। আর আজ থেকে তোর সব ভালো দিক ছেড়ে দিয়ে তোকে আমার এই অন্ধকার জগতে থাকতে হবে। এখানে দুনিয়ার মতো কিছু নেই। আলো, সৌন্দর্য আর স্নেহ, ঘৃণা, কিন্তু শক্তি আছে, যার দ্বারা যা চাই তাই পেয়ে যাবি। এখন আমি আলোতে থেকেও কি করব? আমার জীবনের সব আলো আমার স্বামীর সাথে শেষ হয়ে গেছে। এখন থেকে আমার একটাই লক্ষ্য, সেই বলবন্তের শেষ করা। আর তারপরে আমি এই অন্ধকার জগতের মালকিন হয়ে গেলাম এবং পৃথিবীতে চলে এলাম। তোমাদের সাথে বন্ধুত্ব করেছিলাম যাতে তোমাদের দুজনের বাবাকে সেই কষ্ট দিতে পারি যা সে আমাকে দিয়েছিল। সন্তানের দুঃখ সবচেয়ে বড় হয়। তোমাদের দুজনকে আমি এখানে এনেছি যাতে তোমরাও সেই কথা বলতে পারো যা আমি ২০ বছর ধরে বলছি। বাবা, আমার বাবা, এসব করেছ? তোমাদের সাথে এগুলো কি করল? ২০ বছর ধরে তুমি অন্ধকারে বসবাস করছো, আমাদের এক রাতেই এমন খারাপ অবস্থা হয়ে গেল। তাহলে তোমার কি অবস্থা হয়েছিল ভাবতেই পারছি না। তোমাকে কি বলবো বলতে লজ্জা লাগছে সোহাম। আমার বাবা, ছি, এখন তোমাকে আর কি বলবো, কিছুই বলার নেই। তুমি চাইলে এখনই আমাদের মেরে ফেলতে পারো। কিন্তু বাবার কি কোনো অনুভূতি আছে যে তিনি নূরের সাথে কি করেছিলেন? আমার তো মনে হয় না তার কোনো অনুশোচনা আছে। ওদিকে বলবন্ত পুকুরের ধারে দাঁড়িয়েছিল, সাধু বাবা তার সাথে ছিল। তোমাদের দুজনের মেয়ে এসেছিল। তারা দুজন আমার কাছে ওই দুনিয়ায় যাওয়ার কথা বলেছিল। আমি মানা করেছিলাম, কিন্তু তারা আমার কথা অমান্য করে। আমার বাড়িতে মেয়ের বিয়ের বরযাত্রী দাঁড়িয়ে আছে। আমার মেয়ে আর আমার ভাইজি ওই দুনিয়ায় চলে গেছে। যা আমি ২০ বছর আগে করেছিলাম তা আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে। এখন আমি কি করব? আমার স্ত্রীকে, মেয়ের শ্বশুরবাড়ির লোকদের আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? ভাই, এখন ভুল করেছি যখন, ঠিক তো করতেই হবে। আরে, কিভাবে ঠিক করব এই ভুল? কিভাবে ঠিক করব? নূর তো মারা গেছে। সে বেঁচে থাকলে তার কাছে ক্ষমা চাইতাম। নূর বেঁচে আছে, আর সেই তোমার মেয়েদের নিজের দুনিয়ায় নিয়ে গেছে। এখন সে তোমার প্রতিশোধ তোমার মেয়ের ওপর নেবে। সে বেঁচে আছে? কিন্তু কিভাবে? কিভাবে বেঁচে আছে? এরপর সাধু বাবা সব কথা বলবন্তকে বুঝিয়ে বলল। হ্যাঁ, এখন যদি আমাকে আমার মেয়েকে বাঁচাতে হয় তাহলে আমাকে সেই কুণ্ডলোক যেতে হবে। আমি আমার মেয়েকে হারাতে পারি না। নূরের কাছে ক্ষমা চাইব। সে খুব ভালো, তার মন বড়, সে আমাকে ক্ষমা করে দেবে। আমিও আপনার সাথে যাব। আমার মেয়েও ওখানেই আছে। দুজনেই কিছুক্ষণ পরে কুণ্ডলোকে পৌঁছে নূরের পায়ে পড়ে গেল। নূর, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গিয়েছিল। যা করেছি ইচ্ছে করে করিনি। বলবন্তকে নিজের পায়ের কাছে নত হতে দেখে নূরের সেই ২০ বছর আগের কথা মনে পড়ে গেল। প্রতিটি মুহূর্ত কিভাবে কাটিয়েছিল সে এই দিনগুলো। সে গভীর চিন্তায় ডুবেছিল। ঠিক তখনই বলবন্ত নূরের পা টেনে তাকে ফেলে দিল এবং তার চুল ধরে বলল, তোর কি মনে হয়েছিল তুই সেদিন বেঁচে যাবি আর আমার মেয়েদের এখানে নিয়ে আসবি আর আমি তোর পায়ে বসে ভিক্ষা চাইব, তাই না? না, আমি জানতাম তুই কতটা নীচ মানুষ। তুই যা করেছিস তার জন্য তোর কোনো অনুশোচনা নেই, বরং আনন্দ হচ্ছে। আজ তোর সব শেষ হবে। বলবন্ত তার মুখ চেপে ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই সুমাইয়া রহবরের কাছ থেকে তলোয়ার নিয়ে সেই তলোয়ার দিয়ে নিজের বাবার গলা কেটে দিল এবং নিজেও হাঁটু গেড়ে বসে পড়ল। আমি মেয়ের কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু একজন মানুষের কর্তব্য পালন করেছি। নূর, তোমার সাথে যা হয়েছে তা আমি ফিরিয়ে দিতে পারব না, কিন্তু আজ থেকে সারা জীবন এই অন্ধকারেই থাকব এবং নিজেকে শাস্তি দেব, এই ভেবে যে যেমন কর্ম করে তার তেমনি ফল এই জন্মেই তার সন্তানদের দিতে হয়। এই ২০ বছরে আমিও ভীষণভাবে ভেঙে পড়েছি।
প্রতিটি দুঃখ সহ্য করতে করতে এই কয়েকদিনে তুমি আমাকে বন্ধুত্বের ভালোবাসা দিয়েছ। সেই ভালোবাসা সাথে নিয়ে যেতে চাই এবং এ থেকে মুক্তি পেতে চাই। এখন আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই। নূর সেই একই মন্ত্র পড়ল যা বুড়ি পড়েছিল, এবং ধীরে ধীরে তার ভেতর থেকে সেই অক্ষরগুলো বেরিয়ে গেল এবং নূর দেহত্যাগ করল। তার দুনিয়া শেষ হয়ে গেল। সোহম, পলক এবং সুমাইয়া পুকুরের বাইরে মাটিতে ফিরে এলো। হঠাৎ আমরা এখানে কিভাবে চলে এলাম? ওই দুনিয়াটা সেই বুড়ি নূরকে দিয়েছিল, আর এখন নূর নিজেই মৃত্যুকে বেছে নিয়েছে, তাই সেই দুনিয়া শেষ হয়ে গেছে এবং আমরা বাইরে চলে এসেছি। মা, তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি আমি সত্যি বলছি, আমি ভাইয়ার কথায় চলে গিয়েছিলাম। পলক আর সুমাইয়া যেন সোহমের কথা শুনছেই না। তাদের চোখ সেই পুকুরেই নূরকে খুঁজছিল, যেন তাদের পুরো দুনিয়া সেই পুকুরেই শেষ হয়ে গেছে। তাদের চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল।